আমরা কিন্তু ফার্স্টে একটা জিনিস বলে রাখি আমি, যে গতানুগতিকভাবে আমি কিন্তু তোমাদের পড়াবো না, আমি কিন্তু কঠিন একটা থিওরি অতি সোজাভাবে তোমাদেরকে নমস্কার। আজকে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কী আলোচনা করব। তো দেখো, যারা এডুকেশনে অনার্স করছো এবং এমএ ইন এডুকেশন করছো, নেট সেট কিংবা বিএড করছো, তাদের জন্য কিন্তু থর্নডাইক মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকেই জানো যে থর্নডাইক হচ্ছে লার্নিং থিওরির ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে থর্নডাইক, অর্থাৎ ট্রায়াল এবং ইরর থিওরি, ট্রায়াল অ্যান্ড ইরর থিওরি। এবং এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে একজন শিক্ষার্থী বা প্রাণী বারবার চেষ্টা এবং ভুলের মাধ্যমে সে যেটা শেখে এবং শেষ পর্যন্ত সে সঠিক প্রতিক্রিয়া করে, সেটাই হলো কিন্তু চেষ্টা এবং ভুলের যে শেখা। ওকে, তো দেখো বলে দেবো। তো দেখো, থর্নডাইকের পুরো নাম কি? এডওয়ার্ড লি থর্নডাইক। দেশ হচ্ছে ইউএসএ। মনোবিজ্ঞানের ধারা কি? কানেকশনিজম, অর্থাৎ সংযোজনবাদ। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে যে কানেকশনিজমস কোন মনোবিজ্ঞানী, সেটা হবে কিন্তু থর্নডাইক। ওকে, তো দেখো, ট্রায়াল এবং ইরর লার্নিং তো তোমাদেরকে বললাম। এবং এই থর্নডাইকের কিন্তু দুটো লস আছে। কি কি? একটা আছে প্রাইমারি লস অফ থর্নডাইক, আর 2 আছে কি সেকেন্ডারি লস অফ থর্নডাইক। ওকে, দুটো। প্রাইমারি ল কি আছে? ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট। ওকে, ল অফ রেডিনেস বলতে বোঝানো হয়, থর্নডাইক বলেছেন যে কোনো কিছু শেখার জন্যে, মানে ধরো আমি কোনো কিছু শিখছি বা কোনো কিছু আমি পড়বো, তার জন্যে আমার যে প্রস্তুতিটা দরকার, মানে যে প্রস্তুতিকরণটা আমার দরকার, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, অবশ্যই সবই ঠিক আছে। একটা প্রস্তুতি না হলে কিন্তু শেখা সম্পূর্ণ হয় না। ওকে, এটা ছিল কিন্তু ল অফ রেডিনেস। ল অফ এক্সারসাইজ কি বল? ল অফ এক্সারসাইজে কিন্তু দুটো আছে, ল অফ ইউজ আর ল অফ ডিসইউজ। মানে থর্নডাইক তিনি বলেছেন যে ল অফ ইউজে আছে তুমি যত বেশি প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, শেখা তোমার তত মাইন্ডে থাকবে, মানে মনে থাকবে। ওকে, এবং ল অফ ডিসইউজে কি বলেছে? যে অনুশীলন না করলে শেখা দুর্বল হয়ে যায়। তবে এখানে কিন্তু একটা অন্য গল্প আছে। কি গল্প? দেখো, গল্পটা হচ্ছে ল অফ এক্সারসাইজ কিন্তু পরে সংশোধন করা হয়েছিল। কে সংশোধন করেছিল? থর্নডাইক নিজে সংশোধন করেছিল। এবং সংশোধনে তিনি কি বলেছিলেন? প্রথমে বলেছিলেন যে যত বেশি অনুশীলন তত বেশি দৃঢ়ভাবে শেখা। এবং ল অফ ডিসইউজে কি? যে অনুশীলন না করলে শেখা দুর্বল হয়ে যায়। কিন্তু তিনি সংশোধনের পর বলেছেন যে তুমি 20 বার অঙ্ক কেন, তুমি 30, 40, 50 যতবারই অঙ্ক করে নাও না কেন, তুমি যদি ঠিকঠাকভাবে না বুঝে অঙ্কটা করো, মানে কোথায় ভুল হচ্ছে সেটা তুমি বুঝতেই পারছো না, মানে কি বলতে চেয়েছে অঙ্কে বুঝতেই পারছো না, তাহলে তুমি কি শিখবে? তুমি যতবারই অনুশীলন করবে ততবারই তুমি কিছু শিখতেই পারবে না। ওকে, এইটা কিন্তু থর্নডাইক বলেছে। এবং তারপরে কি বলেছে? যে যতবারই তুমি অনুশীলন করো না কেন, তো তারপরেও কিন্তু তুমি শিখতে পারবে না। ঠিক আছে, শেখাটা তোমার কিন্তু হবে না, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু শেখা হবে না। এটা কিন্তু সংশোধনে বলেছে। ওকে, এবং ল অফ এফেক্ট, এটা কি? এটাও কিন্তু আংশিক সংশোধন হয়েছিল। তো আগে বলি ল অফ এফেক্ট কি। ল অফ এফেক্ট হলো যে আচরণের পরে, মানে ব্যক্তি যে আচরণ করার পরে একটা সন্তোষজনক ফল পায়, মানে সেই ফলটা তার ভালো লাগলো, সন্তোষজনক ফল, সেই ফলটা অর্থাৎ রিওয়ার্ড পেলো, পুরস্কার পেলো, প্রশংসা পেলো, সেই আচরণটা কিন্তু বারবার সে করে। ঠিক আছে, এইটা। ওকে, এবং তিনি কি বলেছেন? যে যদি সে রিওয়ার্ড না পায়, মানে পুরস্কার যদি সে একটা আচরণের পর না পায়, তাহলে সেই আচরণটা কিন্তু আস্তে আস্তে কমে যায় বা আচরণ দৃঢ় হয় না। কিন্তু আংশিক সংশোধনে কি বলেছেন? আংশিক সংশোধনে থর্নডাইক বলেছেন যে রিওয়ার্ড মানে পুরস্কার শিশুকে, মানে শিক্ষার্থীকে একটা শেখায় শক্তিশালী করে। ঠিক আছে, রিওয়ার্ড। কিন্তু যে সবসময় শাস্তি যে শেখাটাকে দুর্বল করবে সেটা নয়। কিন্তু মানে রিওয়ার্ড শেখা শক্তিশালী করতেই পারে, ঠিক আছে, কিন্তু শাস্তি যে শেখাটাকে দুর্বল করবে তার কিন্তু কোনো মানে নেই। শাস্তিও কিন্তু শেখাটাকে সবল করতে পারে। ওকে, এইবার দেখো কি বলবো। এবার হচ্ছে সেকেন্ডারি লস, অর্থাৎ থর্নডাইকের গৌণ সূত্র। আর আমি এটা বলে রাখি যে থর্নডাইকটা কিন্তু একটু বড় হবে, কারণ এখানে কিন্তু মানে বোঝার বিষয় আসছে। ওকে, মাল্টিপল রেসপন্স। তো স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো, সবুরে মেওয়া ফলে আমরা সকলেই জানি। ওকে, মাল্টিপল রেসপন্স
মাল্টিপল রেসপন্সে কি বলা হয়েছে যে একটা উদ্দীপকের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে পারে। যেমন বলি কি, যে বাংলায় কবিদের নাম বলো, ছাত্রদের প্রশ্ন করেছে। ওকে, তো ছাত্ররা কি বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, মানে অনেক নাম, অনেক প্রতিক্রিয়া। এবং দ্বিতীয় হচ্ছে সেট অর অ্যাটিটিউড, অর্থাৎ একটা কাজ করার আগে একটা যে মানসিক প্রস্তুতিকরণ, মানে একটা কাজে ধরো একটা ছাত্র বলছে যে আমি এবার একটা নতুন অঙ্ক শিখবো, মানে এইটা একটা যে তার মানসিক যে একটা প্রস্তুতি, সেইটাকেই কিন্তু বলেছে সেট অর অ্যাটিটিউড। প্রিপোটেন্স অফ এলিমেন্টস কি বলেছে? যে অপ্রয়োজনীয় তথ্যকে বাদ দিয়ে প্রয়োজনীয় তথ্যকে জানা। ওকে, যেরকম আমরা কি করেছি, আমরা কিন্তু অপ্রয়োজনীয় তথ্যকে, থর্নডাইকেই বলছি যে অপ্রয়োজনীয়, অবশ্য থর্নডাইকে অপ্রয়োজনীয় কিছুই নেই, সবই প্রয়োজনীয় আমাদের জন্য। ওকে, তো দেখো প্রিপোটেন্স অফ এলিমেন্টস বলেছে যে অপ্রয়োজনীয় তথ্যকে বাদ দিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহণ করা। ওকে, এবার দেখো রেসপন্স অফ অ্যানালজি, মানে পুরনো শেখা। ওকে, পুরনো শেখা কি? সাইকেল চালানো। পুরনো শেখা কিন্তু নতুন কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া করতে সাহায্য করে। পুরনো শেখা সাইকেল চালানো, নতুন শেখা কি? স্কুটি চালানো। প্রায় একই, আবার এক না। ওকে, কিন্তু আমাদের সাইকেল চালানো কিন্তু স্কুটি চালানোয় সহায়তা করে কিংবা মোটরসাইকেল চালানোয় সহায়তা করে। ওকে, এটা গেল রেসপন্স অফ অ্যানালজি। এবার আমি বলবো অ্যাসোসিয়েটিভ শিফটিং। ওকে, অ্যাসোসিয়েটিভ শিফটিং কি? এখানে হচ্ছে এটি একটি এমন একটি প্রতিক্রিয়া যেখানে পুরনো উদ্দীপকের থেকে মানে নতুন উদ্দীপকে কিন্তু সেই একই রকম প্রতিক্রিয়া হচ্ছে। ওকে, মানে পুরনো যে উদ্দীপক তার থেকে নতুন উদ্দীপকে প্রতিক্রিয়াটা শিফট হয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে বলি, একটা শিশুকে একটা লাল রং চেনানো হলো, লাল রং চেনার ফলে শিশুটা একটা প্রতিক্রিয়া করলো, এটা হলো একটা পুরনো উদ্দীপক কি? লাল রং। ঠিক আছে, এইবার নতুন যে উদ্দীপক কি? শিশুকে শিক্ষক কি করলো? লাল রং শেখানোর সাথে সাথে লাল রঙের বল আনলো, লাল রঙের ব্যাট আনলো, লাল রঙের জামা আনলো, লাল রঙের ফুল আনলো, সেগুলো কিন্তু নতুন উদ্দীপক। এবার শিশুটির কিন্তু সেই নতুন উদ্দীপকেও মানে কি পুরনো উদ্দীপকের ক্ষেত্রে সে যেমন প্রতিক্রিয়া ঘটিয়েছে, ওকে, সে কিন্তু যে নতুন যে উদ্দীপকটা আর কি শিক্ষক যে শেখালো, যে লাল রঙের বল, লাল রঙের ব্যাট, ওকে, লাল রঙের জামা, তাতেও কিন্তু ঠিক সেম প্রতিক্রিয়া করছে। তাহলে এটা হলো অ্যাসোসিয়েটিভ শিফটিং। আর দেখো বলি যে থর্নডাইকের গ্রন্থ হচ্ছে দুটি, পরীক্ষায় কিন্তু খুবই আসে গ্রন্থ দুটি, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স 1898 আর এডুকেশনাল ফিলোসফি 1903। ওকে, এবং এর কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে ক্যাট এবং পাজল বক্স, মানে ক্যাট বিড়ালের সাথে কিন্তু এই পরীক্ষাটা ঘটিয়েছিলেন থর্নডাইক। এবং সেটা কিন্তু এবার তোমাদের বলবো আমি যে পরীক্ষাটা কি ছিল। পরীক্ষাটা ছিল একটা পাজল বক্স এক্সপেরিমেন্ট। ওকে, পাজল বক্সের মধ্যে মানে একটা বক্সের ভিতরে একটা বিড়ালকে খাঁচার ভিতরে রাখা হয়, বিড়ালকে খাঁচার ভিতরে রাখা হয়। ওকে, এবং বাইরে খাঁচাটা বন্ধ করে দেওয়া হয় এবং বাইরে একটা খাবার রাখা হয়। বিড়ালটা যথারীতি খিদে পায়, ঠিক আছে, বিড়ালটা মানে এলোমেলো আচরণ করতে শুরু করে, যেমন আঁচড়ানো, কামড়ানো, এবং হচ্ছে একটা তার মধ্যে একটা দড়ি ছিল, সেই দড়ি ছিল কিংবা একটা লিভার ছিল, সেই লিভারটা চাপলে খুলে যাবে। এবার এলোমেলো যেহেতু সে বিড়ালটা আচরণ করছে, হঠাৎ করে লিভারে চাপ পড়লো, দরজাটা খুলে গেল। ওকে, এইবার কি হলো যে থর্নডাইক কি দেখলো যে বারংবার সেই একই রকম মানে প্রতিক্রিয়া বিড়ালটা করতে করতে সে কিন্তু এক সময় ঠিক মানে খুবই দ্রুত লিভারে চাপ দিচ্ছে কিংবা দড়ি ধরে টানছে আর খাঁচা খুলে যাচ্ছে, সে কিন্তু খাবারটা পাচ্ছে। তাহলে কি হলো যে চেষ্টা এবং ভুলের মাধ্যমে শেখা। ওকে, ট্রায়াল এবং এরর হচ্ছে লার্নিং এই থর্নডাইকের। এবং দেখো এখানে কিন্তু থর্নডাইকে আরেকটা কোশ্চেন ভীষণ আসে, সেটা হচ্ছে এসআর বন্ডিং। এসআর বন্ডিং মানে হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার যে বন্ডিংটা, সেটা কিন্তু থর্নডাইকে কিন্তু মানে প্রচুর আসে এটা কোশ্চেনটা। ওকে, তো অবশ্যই জানাতে ভুলবে না যে থর্নডাইক, আমি জানি থর্নডাইক একটু বড় হয়ে গেল কারণ থর্নডাইকটা প্রচুর বড়। ওকে, আমি কিন্তু তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি, আর অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমাদের কোন বিষয় নিয়ে প্রবলেম, কোন থিওরি নিয়ে প্রবলেম, সেটা কিন্তু জানাতে ভুলবে না। ওকে,
এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করে দিও।